স্বাগতম দর্শক ক্রিক ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলছে কানপুরে, কিন্তু আজকে শুক্রবারের দিন যারা ভেবেছিলেন যে একটু আরামায়েশ করে বাংলাদেশের খেলা দেখবেন তাদের জন্য আসলে একটা স্যাড নিউজই বলা যায় যে বৃষ্টি কানপুরের পুরো দিনের খেলাটা হতে দিল না। 35 ওভার খেলা হয়েছে, 1.5 সেশনের মতো। বাংলাদেশ 3 উইকেট হারিয়েছে, 107 রান করেছে। সব মিলে আসলে প্রথম দিনটা কেমন গেল বাংলাদেশ দলের, এসব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাঝারুদ্দিন অমি ভাই। অমি ভাই, আপনাকে স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে। ধন্যবাদ। প্রথম দিন কেমন দেখলেন বাংলাদেশের ব্যাটিং এবং কানপুরের ওয়েদার নিয়ে জানবো একটু পরে, তবে 107 রানে 3 উইকেট, 35 ওভার খেলা হয়েছে। এই 1.5 সেশনে আসলে দুই দলই কি সমানে সমানে লড়াই করেছে বলা যায়? হ্যাঁ, বলা যায়। প্রথমে যেমন বললেন যে ব্যাড লাইটের কারণে একটা খেলাটা পুরো গড়ায়নি, তাহলে হয়তো বোঝা যেত যে আসলে দিনটা কার স্পেসিফিক্যালি হতে যাচ্ছে। বাট যতটুকু হয়েছে, প্রথমে ইন্ডিয়া ভালো স্টার্ট করেছে, আর্লি উইকেট নিয়েছে, বাট আমরাও কিন্তু কামব্যাক করেছি। পরের সেশনে গিয়ে ভালো ব্যাটিং হয়েছে এবং আর উইকেটটা আমরা বেশি ওই যে দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ার যে প্রবণতাটা, এই ইনিংসে আমরা সেটা দেখিনি এখন পর্যন্ত। সো ফার সো গুড। রানের চাকাও সচল রেখেছেন, রানটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 100 রান হয়ে গিয়েছে, মানে মাত্র 35 ওভারের খেলা, বাট একদিন শেষ হয়ে গিয়েছে কিন্তু। সো বাংলাদেশ উইল টেক ইট। আমি বাংলাদেশি ফ্যান হিসেবে আমি বলবো যে হ্যাঁ, ভালোই হয়েছে আমাদের জন্য। বাট ইন্ডিয়ান ফ্যানরা হয়তো একটু হতাশ হবে যে তাদের যে অ্যাটমসফিয়ার ছিল বা কন্ডিশনটা ইউজ করার কথা ছিল, প্রথমে বোলিং নিয়েছিল তারা, সো ওই জায়গা থেকে তারা একটু হলেও হতাশ হবে আর কি, যেহেতু আজকে পুরো দিনের খেলা হয়নি। শুরুতে আমরা আসলে উইকেট না হারালেও আমরা দেখছিলাম যে বুমরা সিরাজের বিপক্ষে বেশ ভুগছিলেন দুই ওপেনার। এরপরে এসে যদিও একটা লজার রেকর্ড করেছেন জাকির, তারপরে কিন্তু মমিনুল এবং শান্তর ব্যাটে আমরা 51 রান একটা পার্টনারশিপ দেখেছি। কালকে আসলে কীরকম ব্যাটিং করা উচিত? এখন মুশফিক রয়েছেন উইকেটে, তার সঙ্গে মমিনুল রয়েছেন 40-এ অপরাজিত। কালকে আসলে কী রকমের ব্যাটিং করা উচিত বাংলাদেশ দলের, বা কোন লক্ষ্যে খেলা উচিত? মানে সেটা কি সারাদিন ব্যাটিং করবে, নাকি একটা মোটামুটি একটা স্কোর দিয়ে আসলে তাদেরকে? না না, বাংলাদেশের তো টার্গেট থাকবেই যত সময় ব্যাট করা যায়। বাংলাদেশের কোনো টার্গেট নাই বেসিক্যালি। আগামীকাল নামবে, তারা এক্সপেক্ট করবে যে কন্ডিশনটা যাতে একটু বেটার হয়, যাতে ব্যাটিংয়ের জন্য আর একটু বেটার হয় কন্ডিশনটা। আজকে কিন্তু কন্ডিশন ডিফিকাল্ট ছিল। যতই বলেন মানে পিচ ভালো থাকলেও কন্ডিশন ওয়াজ একটু বোলারদের ফ্রেন্ডলি, ফাস্ট বোলারদের ফ্রেন্ডলি, একটু ওভারকাস্ট কন্ডিশন ছিল। বাট কালকে যদি ওয়েদারটা আর একটু বেটার হয়, হোপফুলি বা কালকে ওয়েদারটা একটু ভালো হবে, তো বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য আরেকটু হেল্পফুল হবে। আমাদের 3টা উইকেট পড়েছে, বাট আমরা মনে হচ্ছে যে ব্যাটাররা গিয়ে সময় পাচ্ছে, সেট হওয়ার সুযোগ পাচ্ছে। জাকির 20-22টা বল খেলে হয়তো রান করতে পারেনি, বাট আদার দেন দ্যাট সাদমান যথেষ্ট বল খেলেছে, হি ওয়াজ লুকিং গুড। শান্ত ভালো শুরুটা করেছিল, হি ওয়াজ অলসো লুকিং গুড। তারপরে মুশফিক আর মমিনুলের কথা, আমি খুব হ্যাপি যে মমিনুল হক একটা স্টার্ট পেয়েছেন, 40 রানে অপরাজিত আছেন ইফ আই এম নট রং। সো ওই জায়গা থেকে তিনি স্ট্রাগল করছিলেন কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ ধরেই, এবং তাকে নিয়ে আমি বলেছিলামও যে তার উপর একটু ফোকাস থাকবে। সো ওই জায়গা থেকে হি গট দ্য স্টার্ট, বাট এখনও কিন্তু তার বড় ইনিংস খেলা বাকি আছে। আমি এক্সপেক্ট করবো যে যেহেতু আমাদের দুইজন সবচেয়ে মোস্ট এক্সপিরিয়েন্স ব্যাটার এখন কিন্তু ক্রিজে, মমিনুল হকও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, মুশফিকুর রহিমের কথা তো আমরা সবাই জানি হোয়াট হি ইজ কেপেবল অফ। বাট আমি চাবো প্রথম টেস্টে যে ব্যাটিংয়ে যে আমরা ভুলগুলো করেছি, আমরা যে একটু তাড়াহুড়ো দেখাতে গিয়েছি বা একটু উইকেটের সাথে কন্ডিশনের সাথে মানিয়ে না নিয়েই শট খেলতে চেয়েছি, ওই জায়গা থেকে আমরা একটু সরে এসে আর একটু লম্বা খেলা যায় কিভাবে, এটা ট্রাই করতে আমি দেখতে চাবো। আমাদের কিন্তু খুব ভালো একটা মানে স্টার্ট অনুযায়ী একদিন শেষে 3 উইকেট, 100 সামথিং রান, পুরো দিনের খেলা হয়নি। সো আমাদের একটা অ্যাডভান্টেজ আছে কিন্তু খেলাটা 5 দিনে নিয়ে যাওয়ার। সো প্রথম ইনিংসের ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ হবে। কালকে কোনো টার্গেট ফার্গেট থাকবে না, কালকে বাংলাদেশ চাবে সারাদিন ব্যাট করতে, যদি সম্ভব হয় বড় পার্টনারশিপ করতে। ড্র করার জন্য খেলাটাই উচিত হবে। এখনও ড্রর কথা ভাববে না, কিন্তু যদি এই সিচুয়েশনে ফার্স্ট ইনিংসটা ভালো ব্যাট করে ফেলে বাংলাদেশ, যদি কালকে সারাদিন ব্যাট করে বা কালকে টি পর্যন্ত যদি বাংলাদেশ ব্যাট করে, তাহলে কিন্তু টেস্ট ম্যাচের 2 দিন অলরেডি চলে যাবে, তাহলে স্কোরবোর্ডেও কিছু রান থাকবে। ইন্ডিয়াকে কিন্তু ওই রান টোপকে তারপরে একটা বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠাতে হবে, তাই তো? সো ওই জায়গা থেকে খেলা অনেক দূর আছে এখনও। এই দিক চিন্তা করে, যে ড্রর কথা না চিন্তা করে পজিটিভ ক্রিকেট খেলুক বাংলাদেশ, তাহলে একটা সিচুয়েশন আসবে যে 5 দিন খেলা গড়ালে কি হতে পারে, তখন তারা চিন্তা ভাবনা করতে পারবে। বাট ফার্স্ট ইনিংসে একটা বড় রান করা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। বড় রানের কথা আমরা বলছিলাম, আসলে আমরা আসলে যেভাবে দেখলাম জাকিরের ব্যাটিংটা, 24 বল খেলে কোনো রান করতে না পারা এবং
টপ অর্ডারের 3 ব্যাটারের মধ্যে এরকম আসলে কেউ করেনি বাংলাদেশে, সেই প্রথম এতগুলো বল খেলে কোনো রান করতে না পারা। একটু কি শুরুর দিকে আসলে বৃষ্টি, যেহেতু খেলা হওয়ার 1 ঘন্টা পরে খেলা শুরু হয়েছে, সেটিকে একটু হলেও তাদেরকে সমস্যায় ফেলেছে নিশ্চয়ই? ওভারকাস্ট কন্ডিশন ছিল, একটু তো ডিফিকাল্ট ছিলই। আমি যেটা বলছিলাম, জাকিরের রেকর্ডটা কি যে সবচেয়ে বেশি বল খেলে ডাক মেরেছেন বাংলাদেশ ওপেনার হিসেবে, কত বল খেলেছেন? 24। আমি এটাকে লজ্জার রেকর্ড বলবো না অনেস্টলি। মানে টেস্ট ক্রিকেটে তো কাজই হচ্ছে যত বেশি সময় উইকেটে স্পেন্ড করা। তিনি স্ট্রাগল করছিলেন যে একটা রান হচ্ছে না কেন। তিনি কিন্তু এই কারণে তিনি যত বেশি বল খেলুক, উই আর হ্যাপি উইথ ইট। টেস্ট ম্যাচে বল বেশি খেলে রান না করা বা ডাক মারা, এটা কোনো, এটা ইনফ্যাক্ট আমি ক্রেডিট দিব আরো, যে তিনি এতগুলো বল খেলেছেন। এটাই আমি আসলে আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। বল খেলেছেন তো আমি তাকে ক্রেডিট দিব। হ্যাঁ, হয়তো 0 রানে আউট হয়ে গিয়েছেন। আমরা স্ট্যাট ওয়াইজ অনেক কিছুই বের করতে পারি, অনেক কিছু নিয়ে আমরা রেইজ করতে পারি একটা টপিক, বাট টেস্ট ক্রিকেট একটা ব্যাটার 23-24 বল খেলে 0 রান করে আউট হয়েছে, ইটস ওকে, ইটস ওকে। বাট হ্যাঁ, যে তিনি নিশ্চয়ই চাইতেন যে ওই একটা রান করে নার্ভটা হালকা হওয়ার জন্য। কমেন্ট্রিতে আমি শুনছিলাম যে তামিমও বলছিলেন যে ও একজন ওপেনার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যখন সে প্রথম রানটা নেয়, তারপরে গিয়ে তার ওই রিল্যাক্সনেসটা আসতে থাকে। সো ওই প্রথম রান সার্চে গিয়েই কিন্তু তিনি যে শটটা খেলে আউট হয়েছেন, অন দ্য ওয়াক ছিলেন, কিন্তু সে শটের মধ্যে তিনি কোনো কন্ট্রোলে ছিলেন না। খুবই ভালো ক্যাচ। আবার আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যে এত বড় একটা সিরিজ হচ্ছে, ইন্ডিয়ার মতো দল খেলছে, টেকনোলজি আর একটু বেটার হইতে পারতো। আমার মনে হয় যে ফোকাস করেছে বা জুম করেছে, ক্লিয়ার না, কিন্তু আমি মেনে নিলাম এটা আউট। আমি বলছি না যে এটা আউট না ভাই, বাট অ্যাটলিস্ট আম্পায়ারকে ওই এভিডেন্সগুলো এক্স্যাক্ট প্রোভাইড করাও দরকার, যে ওই টেকনোলজিগুলো যে আছে, যে একদম জুম করে কাছ থেকে দেখা যে আসলে আঙ্গুলটা বলের নিচে ছিল কি না। আমরা কিন্তু কনক্লুসিভ ছিলাম না, তাই না? সো এই জায়গাটা থেকে আমি বলছি না যে ওটা আউট ছিল না বা ক্যাচ হয়নি, অবশ্যই ক্যাচ হয়েছে, বাট আমার মনে হয় যে আরেকটু ক্ল্যারিটি থাকা ভালো। এত বড় সিরিজ যেহেতু, আর তাদের তো আর ব্রডকাস্টিং নিয়ে আমার কিছু বলার নাই, দে আর ওয়ার্ল্ড ক্লাস। সো এই জায়গাগুলোয় আমার একটু ডিসস্যাটিসফ্যাকশন আছে। বাট হ্যাঁ, ওই শটটাও একটু তার 1 রানের জন্যই খেলছিল, একটা রান হয়ে গেলে হয়তো ভালো হবে। বাট বোলিংও ভালো হয়েছে, শুরুতে ভালো বোলিং করেছেন আকাশদীপ, কিন্তু ভালো বোলিং করেছেন। এবং আমরা কিন্তু মানে যদি দেখি যে বুমরা এবং সিরাজের বলে আমরা একটু ভুগলাম, কিন্তু উইকেট আবার আকাশদীপকে দিলাম। মানে এটা আসলে কেন হয়? মানে ধরেন আপনি একজন ভালো বোলার ভালো বোলিং করলেই যে উইকেট পায় না, সেটা তো আমরা জানি, কিন্তু তারপরেও এই 2 বোলারের আমরা আসলে সামলাতে গিয়ে তাকে উইকেট দিয়ে আসলাম। মানে আমরা কি একটু তাকে নিয়ে আমাদের প্ল্যানিংয়ের অভাবটা আছে? কারণ আমরা প্রথম টেস্টেও কিন্তু দেখেছি, প্রথম টেস্টে আমি মনে হয়েছিল যে প্ল্যানিংয়ের অভাব, হয়তো তাকে ওইভাবে রিড করার ব্যাপারটা ঠিকমতো বাংলাদেশ করতে পারেনি। আজকে আমি এই জিনিসটা, একটা জিনিস কেন ফিল হয় যে বুমরা, সিরাজ, দে আর ওয়ার্ল্ড ক্লাস, মানে তাদের তো আমরা জানি যে তারা অনেক বড় থ্রেট। সো এটা হতে পারে যে যখন আকাশদীপকে ফেস করে তারা কিছুটা রিল্যাক্স হয়ে যায়, হয়তো একে খেলা একটু ইজি, তারা ওইভাবে নিয়ে নেয় ব্যাপারটা। বাট আকাশদীপের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে তিনি কিন্তু উইকেট টার্গেট করেন, তিনি ফোর্স করেন ব্যাটারকে খেলার জন্য শট। এইখানেই তার অপরচুনিটিটা আসে উইকেটটা নেয়ার। অন্যদেরকে হয়তো দেখে শুনে ছেড়ে দিল, বাট আকাশদীপ যখন স্টাম্পে করে তখন মনে হয় না একটু খেলি, কারণ তার এত পেস নাই। এবং ওই জোনটা তিনি সবসময় টার্গেট করেন, 4th স্টাম্প। এক্স্যাক্টলি, মানে ওই পেসও যেহেতু কম, তো ব্যাটাররা মনে করে যে একে হয়তো ইজি, বাট ওর সুইং, ওর যে কন্ট্রোল, এটা কিন্তু তার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আকাশদীপের। এটা বোলারদের একটা লাকেরও ব্যাপার আছে, উইকেট পাওয়াটাও কিন্তু অনেকটা লাকের ব্যাপার। বুমরার কয়েকটা খুব ভালো বল আমরা দেখেছি, সিরাজের কয়েকটা ভালো বল, উইকেট হতে পারতো। সো ওই জায়গা থেকে ইটস ওকে, বাট আমার মনে হয় যে আকাশদীপকে আরও সিরিয়াসলি খেলা উচিত বাংলাদেশের। প্রযুক্তি নিয়ে বলছিলেন, মানে এই প্রযুক্তির ব্যাপারটা নিয়ে কিন্তু কমেন্ট্রি রুমেও একটু কথাবার্তা হচ্ছিল। তামিম ইকবাল বলছিলেন যে ভেবেছিলাম হয়তো বলটা বের হয়ে যাবে, কিন্তু ডিআরএস এর সিদ্ধান্ত বদলে গেছে। এটা কি আসলে ক্যামেরা অ্যাঙ্গেলের কথা বলছেন? পরে অবশ্য তার ভুলটা ভাঙিয়ে দিয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন যে ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে হয়তো বা তোমার এরকম মনে হচ্ছে, কারণ ক্যামেরা অ্যাঙ্গেলটা সোজাসুজি না। মানে এবং আমরা দেখলাম ওই যে সাদমানের আউটটা, তিনি যে লেগ বিফোরের ফাঁদে পড়ে যে আউট হয়ে গেলেন, এবং ক্যাপ্টেন রোহিত শর্মাও খুব অবাক হয়েছেন, এবং কেউই আসলে কনফিডেন্স ছিলেন না ডিআরএস নেওয়ার জন্য আকাশদীপের একটা সিদ্ধান্ত। ওইসব ক্ষেত্রে আসলে বোলারের এই কলগুলো কি দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়, মানে এই ধরনের লেগ বিফোরের কল? মানে যেটা আমি বুঝলাম যে মানে আম্পায়ার্স কলে তখন কিন্তু আরও কনক্লুসিভ দেখার কথা যে উইকেটটা কোথায় হিট করছে।
মানে উইকেটটা জাস্ট ছুঁয়ে চলে গেল নাকি মানে 50%-এর বেশি বল 50%-এর বেশিই ছিল আমরা যেটা স্টাম্পে হিট দেখলাম, করে, দেন ইটস ফাইন। মানে আমার মনে হয় যে চোখের দেখারও একটা ব্যাপার থাকে। ইনিশিয়াল দেখায় আমার মনে হচ্ছিল যে লেগ স্টাম্প মিস করবে হয়তো, সবাই আম্পায়ার্স ভেবেছিল কল হয়তো টাচ এন্ড গো হবে বাট বেঁচে যাবে, বাট ইট ওয়াজ আ গুড ডেলিভারিও। মানে আমি টেকনোলজিটা এমন একটা, এটা আপনাকে ট্রাস্ট করতে হবে কিন্তু। এখন আমি যদি একটা কোয়েশ্চেন আমার মাথায় ঢুকে যায় একবার যে ডিআরএস এ তো ঝামেলা হয়, তাহলে কিন্তু আমার সব কিছুতেই মনে হবে যে এইটা এরকম কেন হইলো, এটা তো উইকেটে হিট নাও করতে পারতো, বা এটা তো উইকেটে হিট করার কথা ছিল। এই ট্রাস্টটা রেখেই টেকনোলজিটাকে ইনক্লুড করা ক্রিকেটে। যত ট্রান্সপারেন্ট হবে অত বেটার হবে, যাতে ভিউয়াররা বুঝতে পারে যে আসলে কিভাবে হয় প্রসেসটা। এটাও আমার মনে হয় যে ব্রডকাস্টারদের একদিন বোঝানো উচিত, বা কমেন্টেটর যারা রয়েছেন ওই সময় ওই সিচুয়েশনে ওই একজ্যাক্ট টেকনোলজিটাকে বোঝানো উচিত, যাতে দর্শকদের জন্য একটু ইজি হয়। আমাদের বাইরে থেকে আমরা দর্শক হিসাবে বা আমরা ফ্যান হিসাবে আমি 50-50 হলে তো আমি আমার বাংলাদেশেরটাই চাবো যে হ্যাঁ ওই 50টা আমাদের কেন দিল না এজ এ বাংলা। আবার ইন্ডিয়ান ফ্যান চাবে যে না আমাদেরও তো 50% রাইট, আমাদের পক্ষেও আসতে পারে। এই জায়গাগুলোতে একটু স্পেসিফাই করা দরকার, যাতে কোনো রকমের কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়, বা কোনো রকমের কোয়েশ্চেন যাতে না হয় যে টেকনোলজি নিয়ে। আপনি এই জিনিসগুলো যখনই আপনি কোয়েশ্চেন রেজ করবেন বা ট্রাস্ট করবেন না, তখন কিন্তু আপনার সব কিছুতেই ঝামেলা মনে হবে। সো আই অ্যাটলিস্ট মানে আমি তাদেরকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি আর কি। মানে আপনি বলতে চাইছেন যে বেনিফিট অফ ডাউটের কারণে এটা মানে সাদমানের ওই আউটটা এরকম কিছু বলতে যাচ্ছেন? না না না, বেনিফিট অফ ডাউট টেকনোলজিকে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, মানে যে টেকনোলজি এদিক সেদিক হইলেও হইতে পারে, বাট এটা আসলে সব সময় যে 100% হবে এটাও কিন্তু না। আমরা যেভাবে ভাবি টেকনোলজির মধ্যেও এরর হয়, সো ওইটা নিয়ে ভাবলে সমস্যা। বাট আম্পায়ার্স কলটা আমার কাছে খুব এখন অদ্ভুত লাগে লেগ বিফোরে। মানে যদি থার্ড আম্পায়ার কাছে চলে যায় ডিসিশনটা, তারপর আর থার্ড আম্পায়ার্স কলের কি থাকলো, তখন আম্পায়ার্স কল নিয়ে আমি কেন আম্পায়ার্স কল উঠাই দেওয়া উচিত, তাহলে কোনো ঝামেলাই থাকবে না। যদি আউট মনে হবে আউট, যদি আউট না মনে হবে থার্ড আম্পায়ার বলবে না নট আউট। আম্পায়ার্স কলকে যদি আপনি গুরুত্বই দিচ্ছেন তাহলে থার্ড আম্পায়ার ইউজ করেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিকই বলেছেন। মমিনুল হককে নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আসলে গতকালকে যখন আলোচনা করছিলাম তখন আমরা এমনও ভাবছিলাম যে হয়তো বা তাকে ড্রপ করা হবে, কিন্তু সেটা হয়নি। তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন এবং বিশেষ করে যে বেশ কয়েকটা শট যেটা চোখে লেগে থাকার মতো, কাভার ড্রাইভ করেছেন, স্কোয়ার কাট করেছেন, একটা আপার কাটের মতো শট খেলেছেন। 40 রানের এই ইনিংসটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? বললাম তো শুরুতেই যে ভালো লাগছে যে উনি ওই স্ট্রাগল পিরিয়ডটা পার করতে পেরেছেন। আমরা বলছিলাম কিন্তু যে মমিনুলের সুযোগই পাচ্ছে না যে স্টার্ট করার মতো, সে খুব আর্লি আউট হয়ে যাচ্ছিল, তার ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়তো বা হচ্ছিল শুরুতেও। আজকে কিন্তু স্ট্রাগল করেছেন কিছুটা সময়, আশ্বিন আসার পর কিন্তু তাকে একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল, বাট তারপরে তিনি ভালোভাবেই সামলে নিয়েছেন। আর বড় প্লেয়ারের গুণই এটা, তিনি কেন বড় প্লেয়ার বা তিনি কেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ারদের একজন, কারণ তার অ্যাবিলিটি আছে বড় রান খেলার, বড় ইনিংস খেলার, এবং খারাপ সময় থেকে দ্রুত কিভাবে কামব্যাক করতে হয় তিনি জানেন। তো এই জায়গাটা থেকেই আমি খুব করে চাচ্ছিলাম যে মমিনুলকে নিয়ে যেহেতু ফোকাস, মমিনুলের কাছ থেকে এক্সপেকটেশনও অনেক। আজকে যেভাবে তিনি ওই স্টেবিলিটিটা দিয়েছে, খুবই নাম্বার 3-তে ব্যাট করেছেন, কিন্তু আজকে নর্মালি তিনি নাম্বার 4-এ ব্যাট করেন। সো এইখানেও কিন্তু তাকে একটা কি বলবো যে রিল্যাক্সের জায়গা থেকে, নর্মালি সে নাম্বার 3-তে ক্যারিয়ার শুরুতে ব্যাট করতেন। সো তাকে ওই কমফোর্টটা দেওয়ার চেষ্টা করেছে যে তুমি গিয়ে খেলো, তুমি উইকেট পড়ার প্রেশারে যাও না, তুমি আরো উপরে খেলো, আজকে দেখি তুমি কি খেলো। ও হয়তো নিজেও চেয়েছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই, সো সেই চ্যালেঞ্জটা খুব ভালোভাবেই নিয়েছে। সো আমি খুবই হ্যাপি মমিনুলের পারফরমেন্স যত সো ফার, বাট আমি চাবো যে উনি এটাকে 100-তে কনভার্ট করুক। 40, 50, 60-এ উনি যদি আউট হয়ে যায় তাহলে জাস্টিস হবে না। যেহেতু খারাপ সময় পার করে এখন একটা রান পেয়েছেন বা পাচ্ছেন, এটাকে এই অপরচুনিটিটা মিস করা যাবে না। 3 ডিজিটে তাকে উচিত আসলে এটা রূপান্তর করা। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট বড় ইনিংস খেলা উচিত। এবং এখানটায় নিশ্চয়ই মুশফিকের অনেক বড় একটা রোল থাকবে। মানে কালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের যে রিপোর্টার ছবি পাঠালেন, আসলে দেখলাম যে বাইরে কিন্তু বেশ খানিকটা পানি, প্রায় অনেকটাই পানি। তার মানে বলা যায় যে আগামীকালও খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে মাঠের। এটা ডিপেন্ড করে যে ড্রেনেজ সিস্টেম কেমন, ওদের মাঠের আউটফিল্ডটা কতটুকু ভালো, এটার উপর ডিপেন্ড করবে। যদি খেলা দেরিতেও শুরু হয়, যদি বৃষ্টির একটু থাকে, তাহলে তো শুরুতে বোলাররা অনেক অ্যাডভান্টেজ পাবে। ওভারকাস্ট যদি কন্ডিশন থাকে, পিচ যদি ঢাকা থাকে, তাহলে কিন্তু ড্যাম্পনেস আসবে বা একটা ময়েশ্চার থাকবে পিচে, তখন গিয়ে কিন্তু বোলাররা একটু মুভমেন্ট পাবে।
ওই জায়গাটা থেকে বাংলাদেশের জন্য কালকেও একটা চ্যালেঞ্জ থাকবে ওয়েদার যদি এরকম থাকে। এবং মুশফিকের কথা বললেন, মুশফিক 190-এর মতো ইনিংস খেলেছেন পাকিস্তানে, তারপরে ইন্ডিয়ার সাথে 2 ইনিংসেই তার আউটটা আসলে মানে আমার কাছে ভালো লাগেনি, মনে হচ্ছে যে তার এই এত ভালো ফর্মে থাকার পর 2 ইনিংসের একটাতে অ্যাটলিস্ট তার কিছু একটা করার মতো অ্যাবিলিটি অবশ্যই ছিল। সো আজকেও আছে, এখনও আছে। আমি চাবো বাংলাদেশের এই সেকেন্ড টেস্টে ব্যাটাররা প্রথম টেস্ট থেকে বেটার ব্যাট করুক। আমি হার জিতে এখন আর বলবো না, কারণ হার জিত অনেক দূরের ব্যাপার এখন বাংলাদেশের। যদি আমি হিসাব করি, বাংলাদেশকে আগে ওই বেসটা তৈরি করতে হবে যে ইন্ডিয়াকে ফাইট দেওয়ার মতো, তারপর গিয়ে জিতবো না ড্র করবো এই স্ট্র্যাটেজি আমরা পরে মেক করতে পারবো। প্রথম ইনিংসে একটা আবার ভালো হয়েছে যে গুড টস টু লুজ ফর আস আমাদের জন্য, কারণ ব্যাটিংটা নিয়েও দেখা দরকার আমাদের কি অবস্থা প্রথমে ব্যাট করে। আমরা কিন্তু বেশ কয়েকটা টস জিতে এসেছি, পাকিস্তানের 2টা টস জিতেছি, ইন্ডিয়ার সাথে 2টা টস জিতেছি। সো অনেক সময় আপনাকে নিজেকে সাগরে ফেলে দিয়ে দেখতে হয় যে আপনি ওই ঢেউয়ের মধ্যে আপনি নিজেকে সামলে নিতে পারেন নাকি। সবসময় তো আপনার সাথে লাইফ বোট আর লাইফ জ্যাকেট থাকবে না। সো ওইটাও বাংলাদেশ করুক, দেখি। আমার মানে যত ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বে বাংলাদেশ, তত শিখবে, তত ওখান থেকে যেগুলো ভালো করবে ওগুলো সামনে কাজে দিবে। কিন্তু মানে আপনি টস নিয়ে বলছিলেন যে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম 9 বছরের মধ্যে এই প্রথম টস জিতে আগে ফিল্ডিং নিল কিন্তু ভারত। এবং যদিও বাংলাদেশ টস হেরে গেছে এবং শান্ত বলছিলেন যে তিনি চাচ্ছিলেন আসলে ব্যাট করতে, মানে একটু ব্রেভ ডিসিশন বলতে হয়। আবার 107 রানে 3 উইকেট, আমরা যদি ভালো ব্যাটিং করতে পারি নিশ্চয়ই প্রশংসার দাবিদার। হ্যাঁ, মানে তিনি ওটাই বললেন যে আমরাও ব্যাট করতে চাচ্ছি, আমরা ওই চ্যালেঞ্জটা নিতে চাচ্ছি যে আমাদের ব্যাটিংটা যারা স্টার্ট পাচ্ছে ওরা যাতে লম্বা করতে পারে। পিচটা তার কাছে ভালো মনে হচ্ছে, পিচ তো খারাপ দেখিনি ব্যাটিং ওয়াইজ, আমি তো পিচ ওরকম খারাপ দিই। আশ্বিনকে কিন্তু আর্লি আনা হয়েছিল এই টেস্ট ম্যাচে, তারপরেও কিন্তু ওই রকম আশ্বিন একটা উইকেট পেয়েছেন ঠিকই, বাট পরে তাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সো কালকেও আর্লি সিমারদের বোলিং দেখে বোঝা যাবে যে পিচের কি অবস্থা, সেকেন্ড ডে থেকেই বল টার্ন করছে কিনা। যেহেতু একটু ওভারকাস্ট কন্ডিশন আছে, রোদ হলে হয়তো আর একটু উইকেটটা হার্ড হলে একটু শুষ্ক হতো। উইকেট যত ড্রাই হবে তখন স্পিনাররা আরও বেশি পারচেস পাবে। উইকেট যদি একটু স্লিপারি থাকে বা একটু ময়েশ্চার থাকে তখন পেসারদের জন্য উপকার হয়। এইগুলো একটু দেখার ব্যাপার রয়েছে। বাট আমি বাংলাদেশকে আমি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে আমাদের মতো দেশ, আমাদের মতো টিম, আমরা বেশি পিচ নিয়ে আমাদের ভাবা উচিত না। আমরা ওইসব না ভেবে আমাদের ক্রিকেটটাকে ফোকাস করি। আমাদের লিমিটেশন আছে জানি, সবই জানি, বাট ডোন্ট মেক ইট অ্যাজ অ্যান এক্সকিউজ যে পিচের কারণে এটা হইলো না। ভাই 2 দলই খেলতেছে এই পিচে। সো আমরা এটা থেকে যত তাড়াতাড়ি ওভারকাম করবো। গুড টু সি যে আমাদের প্লেয়াররা কখনো পিচ নিয়ে ইদানিং কমপ্লেন করছে না, দে আর নট সেইং এনিথিং, দ্যাট ইজ আ পজিটিভ সাইন। এবং এটাই রাখা উচিত। ভাই পিচ যা আসুক আমরা খেলবো, এখন যেভাবে খেলতে হয় ওইভাবেই খেলবো। আই ক্যান কমপ্লেন, ওয়েদার নিয়ে কোনো কমপ্লেন করতে পারবো না, এটা তো আমার হাতে নাই। সো এইভাবেই খেললে মনে হয় ওয়াইজ হবে। হ্যাঁ, অবশ্যই 100%। কিন্তু অশ্বিনের কথা বলছিলেন, মানে এই ধরনের 1 ঘন্টা পর খেলা শুরু হলো, উইকেট একটু ময়েশ্চার, পেসাররা ভালো করছে, তারপরেও 8ম ওভারে অশ্বিনের স্পিন আনা, আপনার কাছে কি মনে হয় যে আসলে রোহিতের ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করেছে? আশ্বিন কিন্তু হ্যাড আ টেরিফিক ফার্স্ট টেস্ট ম্যাচ। ওর বোলিং, ওর যে মানে শুধু উইকেট থেকে তিনি পারচেস করেন না, কিন্তু তিনি মাথা দিয়ে বোলিং করেন। তার বোলিংয়ের বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, শুধু পিচের থেকে টার্ন না, তার এক্সট্রা বাউন্স, তার কন্ট্রোল, তার ব্যাটারকে রিড করা, ব্যাটারের ফুট মুভমেন্ট রিড করা, সব কিছু তিনি বোঝেন ভালো মতো এবং সাকসেসও এক্স্যাক্টলি। মানে তার যে মানে ক্রিকেটিং সেন্স তাকে, আর যেহেতু ফর্মে আছে, টাচে আছে, যখন একটা প্লেয়ার খুব ভালো, গত একটা ম্যাচ অনেক আউটস্ট্যান্ডিং হয়, তার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই থাকে। তো ক্যাপ্টেনও চায় যে তাকে যত বেশি ইউজ করা যায়। ওই চেষ্টার থেকেই আজকে রোহিত শর্মা আশ্বিনকে একটু আর্লি এনেছেন, বা একটা উইকেটও তো পেয়েছেন। মানে আলটিমেটলি ইট ওয়াজ আ বিগ উইকেট। নাজমুল হোসেন শান্তর উইকেটটা তো অনেক বড় উইকেট ছিল। সো ওই জায়গা থেকে তো সাকসেসও পেয়েছেন। সামনে কিন্তু আরও বড় রোল প্লে করবেন আশ্বিন এবং জাদেজা। উইকেটটা নিশ্চয়ই, মানে আর যদি বৃষ্টি না হয় তখন হয়তো বা এই উইকেটটাতে স্পিনারদের অনেক বেশি সহায়তা থাকবে। এবং এই জায়গাটায় আজকে একটু মানে অবাক হয়েছেন কিনা বাংলাদেশের একাদশটা দেখে? মানে ওরা 3 পেসার নিয়ে খেলছে, বাংলাদেশের 2 পেসার। একটু কি অবাক হয়েছেন যখন আসলে একাদশটা দেখলেন? আমি কালকে কিন্তু একবার আপনাকে জিজ্ঞেস করতেছিলাম কুলদীপ কি খেলবে নাকি। দ্যাট ওয়াজ দেয়ার স্ট্র্যাটেজি। দ্যাট ওয়াজ দেয়ার স্ট্র্যাটেজি যে আমরা কুলদীপকে খেলাইতে পারি। কুলদীপকে খেলাইলে আমরা 2টা সিমার খেলাবো। সো আমাদের ক্যাম্পে একটা আইডিয়া হবে যে এটাতে স্পিন ট্র্যাক হতে যাচ্ছে। সো আমরা কিন্তু 2জন পেসার নিয়ে খেলিয়েছি। উই গট ডিসিভড।
এটা কিন্তু তারা একটা হেভি একটা মানে খুব ভালো একটা স্ট্র্যাটেজি ছিল তাদের। মাইন্ড গেমও আমরা আপনি যেমন বলছেন মোটামুটি শিওর কুলদীপ খেলবে, তাই না? মানে তারা ওই ভাইবটা দিয়েছিল কিন্তু মিডিয়াকে, আমাদের মিডিয়াকে স্পেশালি বা তাদের মিডিয়ার থ্রুতে। সো এই জায়গা থেকে আমাদের একদিক দিয়ে ভালো হয়েছে যে আমাদের দুইজন পেসার একটু ব্রেকও দরকার ছিল। আমি নাহিদ রানা আর তাসকিনের যদি বলি, তারা কিন্তু দুইজনই এক্সপ্রেস ফাস্ট বোলার, ইনজুরি প্রোন, তাদের একটা সম্ভাবনা কিন্তু থাকে। সো তারাও লোড নিচ্ছেন। নাহিদ রানা লাস্ট 3টা ম্যাচ টানা খেলেছেন, টেস্ট ম্যাচ, পাকিস্তানে 2টা খেলেছেন, এখানে একটা খেলেছেন। সো তার একটা ব্রেক দরকার, বডি রিকভারির ব্যাপার থাকে। তাসকিনেরও সেম। হাসান তো খেলছে, মানে আমি ওটা, হাসান তো একটু মানে অত এক্সপ্রেস বোলার না কম্পেয়ার টু তাসকিন। আর আমি যদি নাহিদ রানার কথা বলি, হাসান কিন্তু কন্ট্রোল বোলার। সো তার জায়গা থেকে তার ফিটনেস আছে যেহেতু তাকে পারমিট করছে, এবং তাকে খেলানোও দরকার, ইন্ডিয়ার সাথে খেলা, ভালো পারফর্ম করছেন। সো ওই জায়গাটা থেকে খালেদকে দেখাটাও একটা দরকার ছিল। অনেকদিন ধরে বেঞ্চে বসে আছে, আমাদের এই একটা সুযোগ যেহেতু পেয়েছে বাংলাদেশ, ওয়াই নট। আর খালেদ আমাদের একজন কিন্তু ওয়ান অফ আওয়ার জেনুইন মানে টেস্ট ক্রিকেটের ফাস্ট বোলার। তিনি কিন্তু অন্য কোনো ফরম্যাটও খেলেন না, দীর্ঘ সময় ধরে বোলিং করেন। রিসেন্টলি পেসও ডেভেলপ করেছেন, তার একটু পেস বেড়েছে রিসেন্টলি, কন্ট্রোল ভালো হয়েছে। লাস্ট নিউজিল্যান্ড সিরিজে দেখেছিলাম, শ্রীলঙ্কা সিরিজেও দেখেছিলাম। সো হি ইজ গুড। তো আমরা দেখতে চাই যে আমাদের বেঞ্চের কি অবস্থা। তাইজুলকে তো বলছিলাম আমি, খুবই অবভিয়াস তার আসার দরকার। তো তাইজুলের উপরও চোখ থাকবে, তিনি কেমন পারফর্ম করেন। বাট অ্যাট দ্য মোমেন্ট আমি চাবো ব্যাটিং ওয়াইজ যা হয়েছে খুব ভালোই হয়েছে আমাদের জন্য। আমি খুব হ্যাপি যে প্রথম দিন শেষে বাংলাদেশ 100 and something for 3, হয়তো 35 ওভার খেলা হয়েছে, বাট আমাদের এই টেস্ট ম্যাচ আমার একটা স্লাইড একটা মনে হচ্ছে যে টেস্ট ম্যাচটা 5 দিনে নিয়ে যাওয়া সম্ভব, টেস্ট ম্যাচটাকে আরেকটু ডিপ নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে ব্যাটিং ওয়াইজ মানে বাংলাদেশের জন্য একটা দারুণ সুযোগ থাকবে। মমিনুলের 40টাকে তিনি যদি 100-এর রূপান্তর করতে পারেন, মুশফিক যদি একটা ভালো আরেকটা ইনিংস, একটা পার্টনারশিপ। আমাদের ফার্স্ট ইনিংসে ইম্প্যাক্ট ফেলতেই হবে। ফার্স্ট ইনিংসে যদি আমরা ডিজাস্টার করে ফেলি তখন কিন্তু কামব্যাক করা ডিফিকাল্ট। আপনার সেকেন্ড ইনিংসে গিয়ে আমরা কিন্তু মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলে খুবই ডিফিকাল্ট। আর সেকেন্ড ইনিংসে এক্সট্রাঅর্ডিনারি জিনিস খুব কম হয়। ওয়ার্ল্ড ক্রিকেটে যতই দেখবেন মানে সেকেন্ড ইনিংসে যত বড় পার্টনারশিপ বা বড়, দ্যাট ইজ অলওয়েজ এক্সট্রাঅর্ডিনারি। আহামরি কিছু হয় না সেকেন্ড ইনিংসে, রেয়ারলি হয়। সো ওই জায়গা থেকে প্রথম ইনিংসেই বাংলাদেশের ওই বেসটা প্ল্যান্ট করতে হবে। আমাদের যে ব্যাটিংয়ে ইস্যু চলছে, আমাদের ফার্স্ট ইনিংসে যে ব্যাটিংয়ের ইস্যু চলছে, আমাদেরকে ওটা সর্ট আউট করতে হবে। আমাদের ব্যাটিং কিন্তু ডিপ, স্টিল আওয়ার ব্যাটিং ইজ ডিপ। মিরাজ পন্ত আমাদের ব্যাটিং, মিরাজ পন্ত 100 মারার মতো অ্যাবিলিটি রাখা ব্যাটার। সো অ্যাটলিস্ট একটা ম্যাচে প্রথম ইনিংসে আমাদের ওইটা দেখাইতেই হবে। সাকিব আল হাসানকে নিয়ে আবার একটু কথা বলতে চাই। মানে গতকাল একটা প্রশ্ন আসলে আপনার কাছে খুব জানার ইচ্ছা সেই ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে যে সাকিব যেহেতু এখন নেই, পরের এই টেস্টে তিনি খেলবেন, তারপরে হয়তো বা তিনি থাকবেন না। তো সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজের জন্য একটা দারুণ সুযোগ কিনা সাকিবের ওই জায়গাটা পূরণ করা, এবং তাইজুলেরও একটা ভালো সুযোগ, কারণ তিনি এত ভালো বোলিং করার পরে আসলে সুযোগটা তার ঠিক সেভাবে হয় না। মানে তিনি দেখা গেল 3টা টেস্টের মধ্যে হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে দুইজনের জন্য সুবিধা হয়ে গেল কিনা মেহেদী হাসান মিরাজ সাকিবের ওই জায়গাটা পূরণ করা এবং তাইজুল তার বোলিংটা দিয়ে আরও নিজের জায়গাটা পোক্ত করা। ডেফিনেটলি। এবং সাকিব তো বলছেই যে তিনি তরুণদেরকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু ছেড়ে দিচ্ছেন। সো এই জায়গাটা থেকে কিন্তু অনেক বড় অপরচুনিটি মিরাজ বলছিল যে আমি আর একটু উপরের দিকের ব্যাটার হতে চাই, আরও উপরের দিকে গিয়ে হায়েস্ট রান গেটারদের মধ্যে থাকতে চাই, আমি অত নিচে ব্যাটিং করতে চাই না। সো ওই জায়গাটা থেকে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই ওই সুযোগটা তখন পাবে যখন সাকিব না থাকবে। সাকিবের জায়গায় যদি মিরাজকে পাঠানো যায়, এটা একটা ভেবে দেখার ব্যাপার থাকবে। আমাদের তাইজুলের মতো প্লেয়ারকে এখন রেগুলারলি খেলানোর একটা সুযোগ থাকবে, প্লাস একজন নতুন কাউকে, আরও একজন নতুন কাউকে আমরা টিমের সাথে ঢোকায় ইনক্লুড করতে পারি। আরেকজন স্পিনার যদি আমরা ডেভেলপ করতে পারি, আমাদের যদি একজন লেগ স্পিনার টেস্ট ক্রিকেটে থাকে, খুবই দরকার আমাদের। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি লেগ স্পিনারদের ইম্প্যাক্ট কত, হয়তো মানে সময় লাগবে। টেস্ট ক্রিকেটটা অনেক কিছু রিকোয়ার করে। T20 ওয়ানডে জাস্ট আপনি দ্রুত ওভারগুলো শেষ করে ফেললেন, আপনার কাজ হয়ে গেল। বাট টেস্ট ক্রিকেটে কিন্তু অন্য রকমের খেলা হয়। সো ওই বোলিংটা ডেভেলপ করাটাও জরুরি। একটা প্লেয়ারকে না খেলালে বুঝবেনই না যে ওই প্লেয়ারটা কিসের কেপেবল। সো আমি চাবো একজন তরুণ লেগ স্পিনার রিশাদ, তিনি আমাদের ওয়ানডে T20-তে খেলছেন, ভালো করছেন। সো তার একটা অপরচুনিটি আছে কিন্তু যে লংগেস্ট ফরম্যাটেও তিনি খেলতে পারবেন কিনা, এটাও তার একটা টিম ম্যানেজমেন্ট দেখতে পারে। সো সাকিব অনেক বড় একটা ভ্যাকিউম দিয়ে যাচ্ছেন আমাদেরকে। সাকিবের জায়গা পূরণ করা এত ইজি না, কারণ তিনি শুধু একজন প্লেয়ার না, তিনি একজন বোলার, একজন ব্যাটার, দুজনকেই কিন্তু কম্বিনেশন অফ বোথ, জেনুইন বোলার, জেনুইন ব্যাটার। সো সে যখন খেলে তখন বাংলাদেশ টিম একটা ব্যাটার এক্সট্রা নিতে পারে অথবা একটা বোলার এক্সট্রা নিতে পারে। এখন যখন সাকিব থাকবে না তখন স্পেসিফিক ব্যাটারদেরকেই দেখতে হবে, আমাদের স্পেসিফিক বোলারদেরকেই দেখতে হবে, কারণ তার লেভেলের অলরাউন্ডার পাওয়া তো ওয়ার্ল্ডের রেয়ার। বাট মিরাজেরটা আমার খুব এনকারেজিং মনে হচ্ছে, দ্য ওয়ে হি ইজ বিন পারফর্ম
পারফর্মিং বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল, সো আই রিয়েলি ফিল মিরাজ সাকিবের ওই জায়গাটা ধীরে ধীরে হয়তো নিয়ে নিতে পারবেন। না সেটাই, যত দ্রুত আসলে মিরাজ ওই জায়গাটা নিতে পারবে সেটা বাংলাদেশ দলের জন্যই অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে সাকিব একটা টেস্ট খেলতে চেয়েছেন দেশের মাঠে, যেটা তার লাস্ট টেস্ট, এবং এটার জন্য তিনি বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছেন এবং বোর্ড সভাপতি বলেছেন যে তিনি আসলে নিরাপত্তা দেওয়ার মতো বা বোর্ড নিরাপত্তা দেওয়ার মতো কেউ নয়, এটা গভর্নমেন্টের ব্যাপার। বোর্ডের কি উচিত নয় যে সাকিবের মতো একজন ক্রিকেটার যখন এরকম একটা আশা করেছেন, দরকার প্রয়োজন পড়লে গভর্নমেন্টের সঙ্গে কথা বলে এরকম একটা সেই তার ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করাটা? দেখেন, এখানে বোর্ডের কাজ হচ্ছে যে তার প্লেয়ারের দেখভাল করা। আমি বুঝতেছি আপনি কোন পয়েন্ট থেকে বলতেছেন, বাট সাকিবের ইস্যুটা কিন্তু শুধু ক্রিকেট রিলেটেড না এখন আর। এটাও আমাদের বুঝতে হবে যে বিসিবি কিন্তু সরকারের কোনো অঙ্গ সংগঠন না বা সরকারের কোনো অর্গান না, ইটস বেসরকারি একটা, মানে এটা পাবলিক একটাই, এটা একটা স্পোর্টিং গভর্নিং বডি, দ্যাটস ইট। বাট একটা গভর্নমেন্টের কিন্তু অনেক কিছু যখন কেস হয়, মার্ডার কেস, আপনার অন্য রকম বিভিন্ন রকম মামলা হয়, তখন কিন্তু কেউ বাইরে থেকে কোনো কমেন্টই করতে পারবে না, এটা কিন্তু আইনের পরিপন্থী। এখন যদি আমরা এক্সপেক্ট করি যে বিসিবি বলবে যে হ্যাঁ আমরা সাকিবকে সেফটি সিকিউরিটি দিব, অন হোয়াট বেসিস বিসিবি এই কথাটা বলবে? বিসিবির তো ওই রাইট নাই। বিসিবি বলতে পারে যে হ্যাঁ দেশে ক্রিকেট খেলা চলাকালীন, দলের সাথে চলাকালীন সাকিবের উপর বা দলের কারো উপরই যাতে কোনো রকমের সেফটি কনসার্ন না থাকে। বাট হোয়াট হি মেন্ট অ্যাবাউট দ্যাট সেফটি ইজ দ্য প্রোটেকশন ফ্রম দ্য গভর্নমেন্ট, প্রোটেকশন ফ্রম দ্য ল এনফোর্সমেন্ট, দ্যাট দ্য বিসিবি কান ডু। বা দেশের যে সিচুয়েশন, দেশের যে অবস্থা, যেভাবে জুলাই আগস্টে হত্যাকাণ্ড হয়েছে, যা পালাবদল হয়েছে, এরপরে অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু। আর সাকিব ওই পলিটিক্যাল দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আমাদের এটাও বুঝতে হবে যে সাকিবের পরিচয় তো একটা ছিল না, যে সাকিব শুধুই ক্রিকেটার থাকতেন, আজকে সাকিব রাজনীতির শিকার হতেন, যে কেন সাকিবের উপর হেটার এমনি হেট করছে বা তাকে ব্লেম করছে, তাহলে গিয়ে আমরা বলতে পারতাম যে সে তো রাজনীতির সাথে ইনভলভ একটা মানুষ না, তাহলে তাকে কেন এভাবে হ্যারেস করা হচ্ছে। বাট ওয়ান্স হি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট অফ আ স্পেসিফিক পার্টি, তারপরে তিনি ওই মানে ওই দলের একজন মানে মুখপাত্রও ছিলেন, অনেক সময় তিনি কথা বলেছেন, বিভিন্ন জনসভায় কথা বলেছেন। নাও অল অফ আ সাডেন আপনি ওইখান থেকে সরে এসে শুধু ক্রিকেটার হয়ে সেফটি চাচ্ছেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। উনি যে সেফটিটা আমরা ভাবতেছি সেফটি মানে দেশে আসলে তার কোনো দুর্ঘটনা ঘটবে নাকি বা কোনো কিছু কেউ কি না, সেফটিটা তিনি চেয়েছেন যাতে তাকে মানে এই আইন বা কোনোভাবে যাতে তিনি হ্যারাস না হন। এটা তো বিসিবি করার রাইট নাই, নো ওয়ে, মানে আপনি পারবেনই না এটা করতে। কোনো দেশেই দেখবেন যে যত বড় স্টারই হোক, যদি তার এগেনস্টে কোনো মানে লিগ্যাল অ্যালিগেশন বা লিগ্যাল কোনো ফর্মালিটি বা লিগ্যাল কোনো ডিসিশন আসে, ওখানে কোনো বোর্ড কিচ্ছু করতে পারবে না, কেউ কখনোই কিছু করতে পারবে না। কোর্টে যাবে, কোর্টে গিয়ে আনটিল, বাট হ্যাঁ তারা এটুকু স্ট্যান্স নিতে পারবে যে আনটিল প্রুভেন গিলটি হি ইজ ইনোসেন্ট, বিসিবি এটা বলবে, তখন বলবে যে আমরা তাকে এখনও দোষী বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তিনি প্রুভেন না হয়। বাট বিসিবি ক্যানট মানে interrupt in any of the proceedings of the government or the law enforcement agency. সিচুয়েশন অনেক ডিফিকাল্ট কিন্তু পলক, মানে এত ইজি না যে আমরা বলে দিলাম। আমাদের বুঝতে হবে এই জিনিসটা, মানে কিছু জিনিস পলক, আপনি এই অফিসের একজন মানে কর্মচারী, আপনি আপনার বাইরের লাইফে গিয়ে কি করে এসে আপনি যদি একটা আইন ভেঙে আসেন, আইন ভেঙে এসে অফিসে এসে বলেন যে আমি এই অফিসের কর্মচারী, তো আমার অফিসের বস আমার এইটার রেসপন্সিবিলিটি নিবে, ইজ ইট রাইট? না, সেটাই আসলে আমরা আবেগের বসে বা দর্শকরা আবেগের বসে অনেক কথা বলে ফেলে, অনেকে লাভ করে তাকে যে হ্যাঁ বুঝে যে সাকিব বলছে যখন সেফটি, তো সেফটি মানে হয়তো ওই সেফটি, দ্যাট ইজ আ ডিফারেন্ট সেফটি, উনি যেটা মিন করেছেন দ্যাট ইজ ডিফারেন্ট। আর আমাদের বুঝতে হবে আসলে কিছু জিনিস আছে যে শুধু স্পোর্টস কিন্তু জীবনের একটা ছোট্ট অংশ, জীবন কিন্তু অনেক বড়, জীবনের অনেক রকম প্রবলেম আছে লাইফে, কতগুলো মানুষ মারা গেছে, যখন আমি মনে করি আই কান্ট টেক ইট ম্যান, আই কান্ট টেক ইট। অবশ্যই এটা আসলে কেউই পারে না, এই যে ঘটনাটা ঘটে গেছে 1-2 মাস আগে বাংলাদেশে, তাহলে আমরা বলতে পারি যে সাকিবের এটাই শেষ টেস্ট? এইটা একটা গুড কোয়েশ্চেন। এটা একটা আজকে ইনফ্যাক্ট তার একটা ফেসবুক পোস্টেও দেখলাম যে টেস্ট এবং টি-20 তার রেকর্ডগুলো দিয়েছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে। আমি বুঝলাম না এটার মিনিংটা কি, হতে পারে যে এখানেই শেষ কিনা। টি-20 তো অলরেডি তিনি বলেছেনই যে আমি লাস্ট ম্যাচ খেলে ফেলেছি টি-20, টেস্টও কি এটা লাস্ট ম্যাচ খেলছেন কিনা, এটা কি সেটার ইঙ্গিত কিনা, আই ডোন্ট নো। বাট অ্যাট দ্য মোমেন্ট হ্যাঁ উনি একটু ডিফিকাল্ট, আমার মনে হচ্ছে যে এটা লাস্ট ম্যাচ হলেও হতে পারে, টেস্ট ম্যাচ আর কি।
অবশ্যই। আর সেই লাস্ট টেস্ট ম্যাচটা যাতে বাংলাদেশ ভালো কিছু করে, যদি সাকিবের লাস্ট টেস্ট ম্যাচ হয়ে থাকে, এবং নিশ্চয়ই বাংলাদেশ দল সেই চেষ্টাটাই করছে। প্রথম দিন যদিও বৃষ্টির বাগড়ায় পুরো খেলাটা হলো না, দ্বিতীয় দিনও বৃষ্টির সম্ভাবনা, তবে আমরা আশা করতে পারি যে পুরো সারাদিন খেলাটা হোক, আশা করি আমরা। ধন্যবাদ অমি ভাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আগামীকাল আবারও আপনার সঙ্গে কথা হবে সেকেন্ড ডে নিয়ে, এবং নিশ্চয়ই আমরা বাংলাদেশের ব্যাটারদের সাফল্য ব্যর্থতার গল্পগুলো আলো ভালোভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারবো, যাতে বেশি হয়। অবশ্যই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দ্বিতীয় দিন আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।